রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পূর্বরামপুরা হাই স্কুলে আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব। গত ক্লাসে তোমাদেরকে সপ্তম অধ্যায় শেষ করেছি। আজকে পড়াবো অষ্টম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে শব্দের কথা। সবাই বইটা খুলে বসো। অধ্যায় অষ্টম বের করো। আমি এখন আলোচনা করব পাঠ 1। শব্দ ও এর ধরন। আসলে এই অধ্যায়টার মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো, যেমন শব্দের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো এবং শব্দের সঞ্চালন ব্যাখ্যা করতে পারবো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে শব্দ কি। পার্ট 1-এ আমাদের আজকে টপিক হচ্ছে শব্দ এর ধরন। তাহলে শব্দ কি আমাদেরকে আগে জানতে হবে। এই যে আমি কথা বলছি, আমার যে এটা কিসের মাধ্যমে তোমরা শুনতে পাচ্ছ? আমার কথাটা শব্দের মাধ্যমে শুনতে পাচ্ছ এবং বুঝতে পারছো। অর্থাৎ মুখ থেকে নিঃসৃত যে কোনো কথাই হচ্ছে শব্দ। সাধারণ ভাষায় আমরা বলতে পারি আমরা যা কিছু শুনি তাই হচ্ছে শব্দ। তোমরা প্রতিনিয়ত তোমাদের চারপাশে বিভিন্ন শব্দের সম্মুখীন হও। সেটা ঘরের মধ্যে হতে পারে, বাহিরে হতে পারে। যেমন কলিং বেলের শব্দ, ঘড়ির অ্যালার্মের শব্দ, রেডিওর শব্দ, টিভির শব্দ, বাহিরে গেলে বাহিরের মানুষের কোলাহলের শব্দ, পাখির কলতান, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, রিক্সার টুংটাং শব্দ, গাড়ির হর্ন, বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাও। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে শব্দ কি? শব্দ হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের শোনার অনুভূতি জন্মায়। অর্থাৎ শব্দ হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের শোনার অনুভূতি জন্মায়। শব্দ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ শব্দের মাধ্যমে কি করতে পারি? আমরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি। শব্দ আবার কয় ধরনের? 2 ধরনের। সেটা কি? এক হচ্ছে সুরযুক্ত বা শ্রুতিমধুর শব্দ। শ্রুতিমধুর শব্দ। আরেকটি হচ্ছে সুরহীন বা বিরক্তিকর বা গোলমেলে শব্দ। সুরযুক্ত বা শ্রুতিমধুর শব্দ হচ্ছে সেটাই যে শব্দ শুনতে আমাদের ভালো লাগে, যেমন হারমোনিয়ামের শব্দ, বাঁশির সুর ইত্যাদি। ঠিক তেমনি সুরহীন বা বিরক্তিকর বা গোলমেলে শব্দ কি? এই শব্দ শুনতে আমাদের ভালো লাগে না, বিরক্ত লাগে, সেটাই হচ্ছে সুরহীন শব্দ। যেমন কুকুরের ঘেউ ঘেউ শব্দ, গাড়ির হর্নের শব্দ বা যে কোনো যন্ত্রের শব্দ ইত্যাদি। শব্দ আসলে সুরহীন বা সুরযুক্ত যাই হোক না কেন, শব্দ কি রয়েছে? একটি উৎস রয়েছে। শব্দ সৃষ্টির একটি উৎস রয়েছে। শব্দ কোনো না কোনো উৎস থেকে অবশ্যই সৃষ্টি হয়। শব্দের ধরন থেকে আমরা বুঝতে পারি শব্দের উৎস কি। যেমন তোমার কোনো পরিচিত বন্ধু তোমাকে যদি পিছন থেকে ডাক দেয়, তাহলে তুমি তার
শব্দ বা সুর শুনে বুঝতে পারবে তোমাকে কোন বন্ধু ডাকছে। বা বাইরে যদি আমি ঘেউ ঘেউ শব্দ শুনতে পাই তাহলে আমি কি বুঝবো যে এটা কুকুর ডাকছে। আবার টেলিফোনের রিংটোন বেজে উঠলে আমি যখন ফোনটা উঠাই তখন অপর প্রান্ত থেকে সুর বা কথা শুনে আমি বুঝতে পারি যে অপর প্রান্তে কে আছে বা কে কথা বলছে। তাহলে আমাদের পাঠ 1 শব্দ ও এর ধরন আলোচনা শেষ। এখন আমরা আলোচনা করব পাঠ 2। পাঠ 2 হচ্ছে শব্দের উৎপত্তি। অর্থাৎ শব্দের উৎপত্তি কোথায় হয়। আমরা জানি শব্দ হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জন্মায়। শব্দের উৎপত্তি কিভাবে হয়? যে কোনো বস্তুর কম্পনের ফলে কি হয়? শব্দের সৃষ্টি হয়। অর্থাৎ কম্পনশীল বস্তু থেকে আমরা বুঝতে পারি এর উৎস কোথায়। দুটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে শব্দের উৎপত্তির বিষয়টি আমি আরো সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর উদাহরণ হচ্ছে, তোমরা প্রত্যেকেই স্কুলে ঘণ্টাধ্বনি দেখেছো বা ঘণ্টা বাজে যে যন্ত্রটার মধ্যে আঘাত করে ঘণ্টা বাজানো হয়, যে বা পাত্রটি হচ্ছে ধাতব পাত্র, সেটা সবাই দেখেছো, চিনেছ। এই ঘণ্টাটির মধ্যে যদি আমি কোনো লাঠি দ্বারা আঘাত করি তাহলে তুমি কি একটি শব্দ শুনতে পাবে। এবং তুমি যদি সাথে সাথে আলতো করে ধরো তাহলে কি অনুভূত হবে? বস্তুটি কম্পন অনুভূত হবে। আবার যদি তুমি ওই ঘণ্টাটির মধ্যে লাঠি দিয়ে আঘাত করো এবং সাথে সাথে তুমি ঘণ্টাটিকে শক্ত হাতে ধরে ফেলো, তখন এর মধ্যে কি হবে না? আর শব্দ সৃষ্টি হবে না এবং কি হবে না? শব্দ শুনতে পাবে না। আবার যদি তুমি আঘাত করো এবং শব্দ শোনার পর বা শব্দ শেষ হয়ে যাওয়ার পর যদি তুমি ওই ঘণ্টাটিকে তুমি স্পর্শ করো, তখন আর কি অনুভূত হবে না? কোনো কম্পন অনুভূত হবে না। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। আরেকটি উদাহরণ হচ্ছে, ধরো তুমি একটি স্টিলের থালা বা প্লেট নিলে, কিছু পানি নিলে, প্লেটের মধ্যে একটি স্টিলের চামচ নিলে, তুমি কি করলে? চামচটা দিয়ে আঘাত করলে। আঘাত করার সাথে সাথে তুমি কি শুনতে পেলে? একটি শব্দ শুনতে পেলে। এবং তুমি যদি ওটাকে আলতো করে স্পর্শ করো তখন তুমি এর মধ্যে কি অনুভূত হবে? তোমার কি অনুভূত হবে? সেটা হচ্ছে বস্তুটা কম্পন অনুভূত হবে। আবার যদি তুমি আঘাত করো এবং শব্দ শেষ হয়ে যায়, শব্দ শেষ হওয়ার পর তুমি যদি আবার বস্তুটিকে ধরো, তখন আর বস্তুটা কি অনুভূত হবে না? তোমার কাছে বস্তুটি কম্পন অনুভূত হবে না। ঠিক একইভাবে তুমি আরেকবার এটাকে আঘাত করে, স্টিলের প্লেটে আবার আঘাত করে তুমি খেয়াল করতে পারো বস্তুটার মধ্যে কি ছিল? কিছু পানি ছিল। দেখবে যে পানিগুলো কাঁপছে। কি কারণে? বস্তু কম্পনের ফলে পানিটা কাঁপছে, অর্থাৎ থালাটা কাঁপছে, সেজন্য কি করছে? পানিটা কাঁপছে। মানে পানির মধ্যে কি সৃষ্টি হয়েছে? ঢেউয়ের সৃষ্টি হয়েছে। তাহলে এই উদাহরণের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে বস্তু কম্পনের ফলেই কি হয়? শব্দের সৃষ্টি হয়। অর্থাৎ শব্দের উৎপত্তি ঘটে বস্তুর কম্পনের মাধ্যমে। অর্থাৎ কম্পনশীল বস্তুর মাধ্যমে আমরা বুঝতে পারি শব্দের উৎপত্তি বা শব্দের উৎসটা আসলে কোথায়। তাহলে আমাদের পাঠ 2 আলোচনা শেষ। এখন এটা ছিল পাঠ 2 ও 3। পাঠ 2 ও 3। এখন আমরা আলোচনা করব পাঠ 4। পাঠ 4, শব্দের সঞ্চালন। শব্দের সঞ্চালনটা ঘটে বস্তুর
কম্পনের মাধ্যমে, অর্থাৎ আমরা জানি কি বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। এখন আমরা প্রথমেই জানছি যে শব্দের সঞ্চালন কি। শব্দের সঞ্চালন হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে শব্দের যাতায়াতকেই শব্দের সঞ্চালন করে। শব্দের এই সঞ্চালন আসলে শব্দের সংকোচন প্রসারণের ফলেই ঘটে। অর্থাৎ শব্দের সঞ্চালনের মাধ্যমে শ্রোতার নিকট কি শব্দ পৌঁছায়। সেটা কিভাবে পৌঁছায়? যেমন কোনো বাদ্যযন্ত্রের কম্পনশীল তার বা কোনো চুলশলাকার কম্পনশীল বাহু, এদের চারপাশের বায়ুর অণুগুলোকে কি করে? কম্পিত করে। এই কম্পনের ফলে বায়ুর অণুগুলোর কম্পনের ফলে এদের কম্পনকে এরা পার্শ্ববর্তী বায়ুর অণুতে স্থানান্তর করে দেয়। এভাবে পর্যায়ক্রমে শব্দ ঢেউর মতো করে উৎস হতে শ্রোতার নিকট শব্দ পৌঁছে দেয়। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি শব্দের সঞ্চালন কি। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন একটি লম্বা স্প্রিং নাও। স্প্রিং এর এক প্রান্তে যদি তুমি কোনো কিছু দ্বারা আঘাত করো, তাহলে সেটি কি ঘটবে? সংকোচন ও প্রসারণের ফলে স্প্রিং এর মধ্য দিয়ে শব্দ কি হবে? সঞ্চালিত হবে। শব্দের ঢেউয়ের মাধ্যমেই আসলে শব্দ সঞ্চালিত হয়। শব্দের সঞ্চালন ঘটে তিনটি মাধ্যমে, অর্থাৎ শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। শব্দ সঞ্চালনের মাধ্যম কয়টি? শব্দ সঞ্চালনের মাধ্যম তিনটি, যথা 1 কঠিন মাধ্যম, 2 তরল মাধ্যম, 3 বায়বীয় মাধ্যম। অর্থাৎ এই তিন মাধ্যমে শব্দ সঞ্চালন ঘটে। কঠিন মাধ্যমে খুব দ্রুত শব্দ সঞ্চালন ঘটে, তারপর ঘটে তরল মাধ্যমে, তারপর ঘটে বায়বীয় মাধ্যমে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। আমরা আগামী ক্লাসে এই তিনটি মাধ্যমে কিভাবে শব্দ সঞ্চালন হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। বাসায় খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে এবং সবাই সুস্থ থাকবে আশা করছি। আগামী ক্লাসে আবার এই অধ্যায়ের বাকি টপিকস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।